পুরো বাংলাদেশের মানুষ সরকারি দল, বিরোধী দল, অমুক দল, তমুক দল প্রত্যেকেরই বাংলাদেশ জামাত ইসলামের প্রতি, জামাত ইসলামের আমিরের প্রতি, জামাতের নেতাদের প্রতি এক ধরনের শ্রদ্ধা, ভালোবাসা, বিশ্বাস, আস্থা প্রকাশ পেতে শুরু করেছে। শিক্ষামন্ত্রী ইসলামী শিক্ষার প্রতি জোর আরোপ করে কথা বলেছেন। মোট কথা, বাংলাদেশের যে মানুষ 90 ভাগ, 91 ভাগ বা 95 ভাগ যাই বলি না কেন, এই মুসলিম জনগোষ্ঠী তার নিজস্বতা নিয়ে, তার নিজস্ব ধর্মীয় পরিচয়কে প্রকাশ করা, ধর্মীয় আগ্রহকে প্রকাশ করা এই মুহূর্তে একটা বড় ধরনের সুযোগ পাচ্ছে। এবং এটা সম্ভব হয়েছে বাংলাদেশের জাতীয় সংসদে ইসলামপন্থী দুটি দল থাকায়। সে ইসলামপন্থী দল বলতে এতদিন আমরা যাদের মনে করতাম ইসলামের পক্ষের শক্তি মনে করতাম, সে বিএনপি এখন ক্ষমতায় আছে এবং ইসলামী দল হিসেবে জামাত ইসলাম আছে প্রধান বিরোধী দলে। একই সঙ্গে তার দলের ভেতর যারা ইসলামের প্রতি অনুরাগ ভাজন বা যাদের ইসলামের প্রতি আগ্রহ আছে, তারাও কিন্তু তাদের সে আগ্রহগুলো তাদের বক্তব্যে প্রকাশ করে দিচ্ছে। তেমনি জামাতের বিরুদ্ধে চরমভাবে মিডিয়ার এজেন্ডা দেওয়া আছে, মানে তাদের অ্যাসাইনমেন্টই দেওয়া আছে যে জামাতের বিরুদ্ধে প্রতিদিন এতগুলো করে কন্টেন্ট বানাইতে হবে, এতগুলো পোস্ট তৈরি করতে হবে, ফটোকার্ড তৈরি করতে হবে। তো এই মিশনে কিন্তু এই মিডিয়াগুলো অবতীর্ণ হয়েছে। কিন্তু এই যে মিডিয়ার ষড়যন্ত্র, এইটা জামাতকে বুঝতে হবে। জামাত এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি মিডিয়া যে ধরনের সমালোচনা করে সেটাকে তারা কানে তুলে নেয়। এই কানে তোলার অভ্যাস তাদের বাদ দিতে হবে, কারণ এইভাবে আস্তে আস্তে মিডিয়ার সমালোচনার উপর যদি নির্ভর করে জামাত ইসলাম, তাহলে জামাত ইসলাম তার নিজস্বতা হারাবে, তার নিজস্ব কার্যক্রম থেকে পিছিয়ে পড়বে। এমপির আত্মীয়রাও এমপির জনগণ, এটা মাথায় রাখতে হবে। মিডিয়ার সমালোচনায় সবসময় পাত্তা দেওয়া যাবে না। মিডিয়া সমালোচনা যা করে সেটি কোনো নৈতিকতার ভিত্তিতে করে না, সেটি চুলকানির ভিত্তিতে করে। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে এতদিন পর্যন্ত কোনো নিয়োগ হয়নি। ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় থাকলে তারা বাণিজ্য করতে পারবে না, তদবির বাণিজ্যটা করতে পারবে না। যেই সরকার চলে গেল, বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়া শুরু হলো এবং সেই নিয়োগে আমরা দেখলাম জিয়া পরিষদের সাংস্কৃতিক সম্পাদক, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদকের স্ত্রী, যিনি ফার্স্ট ইয়ারে অকৃতকার্য হয়েছিলেন, পরে ইমপ্রুভ পরীক্ষা দিয়ে পাশ করেছেন, সেই রকম একজনকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এটা নিয়ে কিন্তু মিডিয়া কোনো কথা বলছে না। যে 16 জুলাইতে মানুষ আবু সাঈদের বুক পেতে দেওয়া দেখে রাস্তায় নেমে এসেছিল নিজের জীবন বিসর্জন দেওয়ার জন্য, নিজের রক্ত দিয়ে দেশকে বাঁচানোর জন্য, সেই অনুভূতি ধ্বংস করে দেওয়ার এক নৃশংস খেলায় মেতে উঠেছে বিএনপি, ছাত্রদল, যুবদল এবং মিডিয়া। আর এগুলো সব কিছুর পেছনে রয়েছে আওয়ামী দোসরদের টাকার খেলা। জামাতের উচিত হবে না মিডিয়াকে বেশি প্রশ্রয় দেওয়া। যদি মিডিয়াকে বেশি প্রশ্রয় দেয়, জনবিচ্ছিন্ন হয়ে পড়বে জামাত। ইদানিং আমরা দেখছি পুরো বাংলাদেশের মানুষ সরকারি দল, বিরোধী দল, অমুক দল, তমুক দল প্রত্যেকেরই বাংলাদেশ জামাত ইসলামের প্রতি, জামাত ইসলামের আমিরের প্রতি, জামাতের নেতাদের প্রতি এক ধরনের শ্রদ্ধা, ভালোবাসা, বিশ্বাস, আস্থা প্রকাশ পেতে শুরু করেছে। পুরো বাংলাদেশের বিভিন্ন কনসার্ন থেকে এখন ইসলামের প্রতি, জামাত ইসলামের প্রতি বা নৈতিকতার প্রতি এক ধরনের আগ্রহ প্রকাশ পাচ্ছে। এটা বাংলাদেশের জন্য খুবই ইতিবাচক একটি দিক। আমরা কয়েকটা লক্ষণের কথা বলি। গতকালের একটি ঘটনা আপনাদেরকে বললাম যে বাংলাদেশ সেনাবাহিনীতে 4টা কোম্পানির নাম করা হয়েছে। 2য় ব্যাটালিয়নের 4টা কোম্পানির নাম করা হয়েছে সাহাবীদের নামে, 4 জন খোলাফায়ে রাশেদার নামে করা হয়েছে, ইসলামের 4 খলিফার নামে করা হয়েছে। এটা একটা বড় ধরনের পরিবর্তন, বৈপ্লবিক পরিবর্তন। এরপর দেখবেন বাংলাদেশের মানুষের ইসলামী ব্যাংকের প্রতি আগ্রহ বেড়েছে, ইসলামী অর্থনীতির প্রতি আগ্রহ বেড়েছে, জাকাত ভিত্তিক অর্থনীতির প্রতি আগ্রহ বেড়েছে, বাংলাদেশের মানুষের দুর্নীতি বিরোধী কার্যক্রমের প্রতি আগ্রহ বেড়েছে। তারপর আমরা একটা ঘটনায় দেখলাম যে স্বরাষ্ট্রমন্ত্রীকে পর্যন্ত অনুরোধ করা হচ্ছে যেন ইসলামী আইনে বিচার করা হয়, ধর্ষণকারীর শাস্তিটা যেন প্রকাশ্যে হয়, ইসলামী আইনে হয়। এবং তখন স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে এটা মধ্যযুগ না, এটা আধুনিক যুগ। এবং সেই স্বরাষ্ট্রমন্ত্রীর কথার জবাব কিন্তু জনগণ ভালোভাবেই দিয়ে দিয়েছে, যে এটা যেই যুগ হোক, আপনার অপরাধ যদি মধ্যযুগের মতো হতে পারে, তাহলে অপরাধের শাস্তি কেন মধ্যযুগের মতো হবে না। এবং আরো অনেকেই তার এই যে ইসলামী আইনকে মধ্যযুগ বলায় অনেকেই এটার ব্যাপারে রিয়াকশন দিয়েছেন। আমরা দেখলাম সংসদে একজন সংসদ সদস্য
বলেই বসলেন বিশ্বের 40টি দেশে এরকম ইসলামী ব্যাংক আছে, হালাল ব্যাংক, ওই ব্যাংক সেই ব্যাংক নাম দিয়ে মানে বিশ্বের অর্থনীতি ব্যবস্থা ইসলামী ব্যাংকের দিকে ঝুঁকছে। বাংলাদেশের অনেকগুলো ব্যাংকের, প্রথাগত ব্যাংকের, সুদভিত্তিক ব্যাংকেরও শাখা আছে, ইসলামী ব্যাংকিং শাখা। এরপর আমরা দেখলাম শিক্ষামন্ত্রী ইসলামী শিক্ষার প্রতি জোরারোপ করে কথা বলেছেন। মোট কথা, বাংলাদেশের যে মানুষ 90 ভাগ, 91 ভাগ বা 95 ভাগ যাই বলি না কেন, এই মুসলিম জনগোষ্ঠী তার নিজস্বতা নিয়ে, তার নিজস্ব ধর্মীয় পরিচয়কে প্রকাশ করা, ধর্মীয় আগ্রহকে প্রকাশ করার এই মুহূর্তে একটা বড় ধরনের সুযোগ পাচ্ছে এবং তারা সেটা প্রকাশ করছে। যে যেখান থেকে পাচ্ছে তাদের ধর্মীয় আগ্রহটাকে একেবারে খোলামেলায় এখন প্রকাশ করছে। এবং এটা সম্ভব হয়েছে বাংলাদেশের জাতীয় সংসদে ইসলামপন্থী দুটি দল থাকায়। সে ইসলামপন্থী দল বলতে এতদিন আমরা যাদের মনে করতাম ইসলামের পক্ষের শক্তি মনে করতাম, সে বিএনপি এখন ক্ষমতায় আছে এবং ইসলামী দল হিসেবে জামাত ইসলাম আছে প্রধান বিরোধী দলে। যদিও এখন বিএনপি সেকুলার দলের খুব ভালো অভিনয় করার চেষ্টা করছে, আওয়ামী লীগের স্থলাভিষিক্ত হওয়ার চেষ্টা করছে। যেহেতু আওয়ামী লীগ চলে গেছে, এখন তারা নিজেরা আওয়ামী লীগ বোঝানোর চেষ্টা করছে, বা ভারতের ভয়ে বা বিশ্বের ভয়ে বা বিশ্বের মোড়ল রাষ্ট্রগুলোকে দেখানোর জন্য তারা নিজেদেরকে সেকুলার হিসেবে প্রমাণ করার চেষ্টা করছে। কিন্তু অ্যাকচুয়ালি তাদের ভেতরে যে ধর্মীয় অনুভূতি আছে সেটাও কিন্তু প্রকাশ পেয়ে যাচ্ছে। কারো মনের ভেতর সেকুলারিজম আছে, নাস্তিক্যবাদ আছে, ভারত কিংবা অন্য কোনো রাষ্ট্রের প্রতি আনুগত্য আছে, সেটাও যেমন প্রকাশ পেয়ে যাচ্ছে। আবার একই সঙ্গে তার দলের ভেতর যারা ইসলামের প্রতি অনুরাগ ভাজন বা যাদের ইসলামের প্রতি আগ্রহ আছে, তারাও কিন্তু তাদের সে আগ্রহগুলো তাদের বক্তব্যে প্রকাশ করে দিচ্ছেন। ইতিমধ্যে আমরা দেখলাম জাতীয় সংসদে বেশ কয়েকটি শিরক বন্ধ হয়ে গেছে, যেমন স্পিকারের চেয়ারকে মাথা ঝুঁকে সম্মান করার মতো একটি শিরক সেখানে বন্ধ হয়ে গেছে। তারপর আমরা দেখলাম সেখানে প্রত্যেক নামাজের সময়, আসর এবং মাগরিবের নামাজের সময় আধা ঘন্টা বিরতি দেওয়া হয় আজানের পরপর। তারপর আমরা দেখলাম শিখা অনির্বাণ বন্ধ করে দেওয়া হয়েছে। একে তো এটা অপচয়, তার উপর আবার অনির্বাণ, শিখা অনির্বাণ শব্দটাই হচ্ছে শিরক, কারণ এক আল্লাহ ছাড়া আর কোনো কিছু অবিনশ্বর নয়। তো এই শিখা তো বন্ধ হওয়ার মতোই, এবং এটা যে শিখা অনির্বাণ নয় সেটাই সরকার প্রমাণ করে দিয়েছে এই শিখা অনির্বাণকে বন্ধ করে দিয়ে। অনির্বাণ মানে যার কোনো নির্বাণ নেই, এরকম কোনো আগুন বা এরকম কোনো শিখা আসলে নেই। এই ধরনের মনস্তাত্ত্বিকভাবে মানুষকে আল্লাহর সমকক্ষ করা বা শিরক করাটা আসলে কোনো রাষ্ট্রের জন্য এটা কর্তব্য নয় বা উচিত নয়। তো এখন আমরা যেটা দেখছি যে একইভাবে এই যখন ইসলামের প্রতি মানুষের এই আগ্রহটা দিন দিন বাড়ছে, চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, জাতীয় সংসদে প্রতিনিয়ত ইসলাম নিয়ে কথা হচ্ছে, কোরআন নিয়ে কথা হচ্ছে, এমন কোনো দিন নিয়ে যেখানে জাতীয় সংসদে একাধিক কোরআনের আয়াত উদ্ধৃত হচ্ছে না। দুই দলের ভেতরে কোরআনের আয়াত উদ্ধৃত হচ্ছে এবং কোরআনে কি বলছে, হাদিসে কি বলছে, সেগুলো নিয়ে এখন সংসদে নিয়মিত আলোচনা হয়। তো এই যে একটা পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনটা কিন্তু প্রতিবেশী রাষ্ট্র এবং যারা চায় আমাদেরকে ইসলাম থেকে দূরে রাখতে, মুসলমান পরিচয়টাকে লুকিয়ে রাখার জন্য যারা আমাদেরকে উৎসাহিত করতে চায় বা মুসলিম পরিচয়টাকে যারা ইগনোর করতে চায়, তারা কিন্তু এখনো সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তারই সেই অংশ হিসেবে তাদের একটা বিশেষ এজেন্ডাই আছে প্রতিনিয়ত। যেমন আমরা দেখলাম কালের কণ্ঠ হাসনাত আবদুল্লার বিরুদ্ধে 80 ঘন্টায় 90টা কন্টেন্ট ক্রিয়েট করেছে। তো এই যে মিডিয়া যেমন হাসনাতের বিরুদ্ধে লেগেছে, তেমনি জামাতের বিরুদ্ধে চরমভাবে মিডিয়ার এজেন্ডা দেওয়া আছে, মানে তাদের অ্যাসাইনমেন্টই দেওয়া আছে যে জামাতের বিরুদ্ধে প্রতিদিন এতগুলো করে কন্টেন্ট বানাইতে হবে, এতগুলো পোস্ট তৈরি করতে হবে, ফটোকার্ড তৈরি করতে হবে। তো এই মিশনে কিন্তু এই মিডিয়াগুলো অবতীর্ণ হয়েছে। কিন্তু এই যে মিডিয়ার ষড়যন্ত্র, এইটা জামাতকে বুঝতে হবে। জামাত এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি মিডিয়ার যে ধরনের সমালোচনা করে সেটাকে তারা কানে তুলে নেয়। এই কানে তোলার অভ্যাস তাদের বাদ দিতে হবে, কারণ এইভাবে আস্তে আস্তে মিডিয়ার সমালোচনার উপর যদি নির্ভর করে জামাত ইসলাম, তাহলে জামাত ইসলাম তার নিজস্বতা হারাবে, তার নিজস্ব কার্যক্রম থেকে পিছিয়ে পড়বে। একটা উদাহরণ দেই, গতকাল জামাত আমির একটা চিঠি দিয়েছেন। সে চিঠিটা হচ্ছে কোনো এমপি যেন তার নিজের আত্মীয় স্বজন, ভাই, ব্রাদার, ছেলে, মেয়ে কিংবা তার পিএ কিংবা তার পিএসের কাউকে যেন কোনো ধরনের অনুদান প্রদান না করেন, সাহায্য সহযোগিতা না করেন। যদি তারা উপযুক্ত হয় তাহলেও যেন না করেন।
যদি উপযুক্ত হয় তারা সাহায্য সহযোগিতা পাওয়ার, সেই ক্ষেত্রে যেন জামাতের সাথে সাংগঠনিকভাবে যোগাযোগ করা হয়, তারা সেটাকে ব্যবস্থা করে দিবেন। এটা কেন করেছেন? কারণ আমরা দেখেছি যে কিছু মিডিয়ায় এটা নিয়ে কথা হয়েছে যে জামাতের জামাত আমিরের জামাত এমপির মেয়ের নাম 2বার এসছে তালিকায়। আবার একটা শুনলাম যে জামাতের কোনো এক এমপির মেয়ে অথবা ছেলে বা তার কোনো আত্মীয় কোনো একটা অনুদান এর তালিকাভুক্ত হয়েছে। প্রশ্ন হচ্ছে, জামাত এইটাকে মিডিয়া নেতিবাচকভাবে উপস্থাপন করছে এবং জামাত তার রেমেডি হিসেবে এই চিঠি দিয়ে বলে দিচ্ছে যে দরকার নেই জামাতের লোকদের বা জামাতের যারা আত্মীয় স্বজন আছে তাদের কাউকে কোনো অনুদান দেওয়ার দরকার নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, যারা জামাত করে কিংবা জামাতের এমপিদের আত্মীয়, তারা কি সবাই ধনী? তারা কি সবাই মানে বড়লোক হয়ে গেছে? তাদের কি কোনো অভাব থাকতে পারে না? তারা কি এই বাংলাদেশের জনগণ নয়? তাহলে তাদের তালিকা যদি কোনো তাদের নাম যদি কোনো তালিকায় আসে, সেইটিকে যখন মিডিয়া নেতিবাচকভাবে প্রচার করে, জামাত কেন সেটি প্রোটেস্ট করে না? এই প্রশ্নটা কেন করে না যে জামাতের আত্মীয় বলে, এমপির আত্মীয় হলে কি সে জনগণ নয়? প্রশ্ন হচ্ছে সে ওই অনুদান পাওয়ার যোগ্য কিনা, ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে কিনা। যদি এমন হয় যে কোনো বরাদ্দের 90 ভাগ বা অধিকাংশ ভাগ দিয়ে দেওয়া হচ্ছে আত্মীয় স্বজনের মধ্যে, সেই ক্ষেত্রে এটা প্রশ্ন উঠতে পারে। কিন্তু যদি কেউ মনে করে যে এমপির আত্মীয় হলে সে কিছুই পাবে না, তাহলে এই এমপিরা কিন্তু জনবিচ্ছিন্ন হয়ে যাবে। কারণ এমপির আত্মীয়রাও এমপির জনগণ, এটা মাথায় রাখতে হবে। মিডিয়ার সমালোচনায় সবসময় পাত্তা দেওয়া যাবে না। মিডিয়া সমালোচনা যা করে সেটি কোনো নৈতিকতার ভিত্তিতে করে না, সেটি চুলকানির ভিত্তিতে করে। আমরা যখন দেখছি যে বাংলাদেশের মানুষের ইসলামের প্রতি আগ্রহ বেড়েছে, জামাতের প্রতি আগ্রহ বেড়ে গেছে, প্রত্যেকটা জায়গায় এখন একটা প্রমাণ দেয়, যমুনা টেলিভিশনে জামাত আমিরের বক্তব্য 22 ঘন্টা আগে প্রচার করা হয়েছে, তারেক রহমানের বক্তব্য 21 ঘন্টা আগে প্রচার করা হয়েছে, একই যমুনা টিভিতে, একই যমুনার ফেসবুকে প্রচার বা ইউটিউবে প্রচার করা হয়েছে। জামাত আমিরের সে বক্তব্য ভিউ হয়েছে 3,60,000-এর বেশি বা 68,000-এর বেশি, প্রায় 4 লক্ষ। আর তারেক রহমানের বক্তব্য 29 বা 39,000। অর্থাৎ বিরোধী দলের নেতার প্রতি, জামাতের নেতার প্রতি, ইসলামের প্রতি, ইসলামিক দলের প্রতি মানুষের আগ্রহ কিন্তু অনেক বেশি। কিন্তু মিডিয়া দেখলাম যে গাজী টিভির একটি টক শোতে মারুফ কামাল এবং হচ্ছে যে কাজী জেসিন তারা বসে আলোচনা করছে জামাতের মুখোশ খুলে গেছে, জামাত যে খুব খারাপ একটা দল, তাদের যে কথা কাজের ঠিক নেই, এগুলো নাকি মানুষের কাছে প্রচার হয়ে গেছে। উল্টো আমরা দেখছি জামাতের নেতাদের দিন দিন গ্রহণযোগ্যতা বাড়ছে, কিন্তু আপনার মিডিয়া প্রচার করছে সম্পূর্ণ উল্টোটা। তো এই মিডিয়ার কথা যদি আপনারা কান দেন, যদি জামাত ইসলামী মিডিয়ার কথায় কান দেয়, তাহলে জামাত কিন্তু পদে পদে হোঁচট খাবে। তাদেরকে ডিফেন্ড করতে হবে, যেটা ন্যায়, যেটা অন্যায় নয়, সেই ধরনের কোনো সমালোচনা করলে তাদেরকে ডিফেন্স করা শিখতে হবে এবং সেটা শক্তভাবে করতে হবে। যে মিডিয়া বললেই সেটা খারাপ হয়ে যাবে, মিডিয়া প্রচার করলেই, নেতিবাচক প্রচার করলেই যে সেটা অন্যায় হয়ে যাবে, এমন ধারণা থেকে, এমন ইজ্জত, প্রেস্টিজিয়াস ইগো থেকে বেরিয়ে আসতে হবে। যদি জামাতের একটা ঘটনা বলি আপনাদেরকে, জামাত এমপির কোনো এক জামাত এমপির আসনে ভোট কেন্দ্র পাহারা দেওয়ার জন্য কিছু লোক 2-3 দিন আগে থেকে এলাকায় অবস্থান করছেন। বিশেষ করে ভোটের আগের রাতে তারা অনেক বিপদসংকুল পথ পাড়ি দিয়ে সেই এলাকায় দায়িত্ব পালন করেন। তারপর সারা রাত এমনও লোক গেছে যে সারা রাত পুকুরের মধ্যে পাহারা দিয়েছেন, পুকুরের মধ্যে দাঁড়িয়ে থেকে মশার কামড় খেয়ে পাহারা দিয়েছেন, যাতে ওই কেন্দ্রে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কেউ ঘটাতে না পারে, কেন্দ্র দখল করতে না পারে। তারপর সেই এমপি যখন জনগণের ভোটে নির্বাচিত হয়ে এলেন, সেই এমপি এই যে যারা তার হয়ে এই কেন্দ্র ভাড়া দিয়েছে, তার হয়ে কাজ করেছে, জীবনের ঝুঁকি নিয়েছে, তাদের জন্য তিনি কিছুই করার সুযোগ পাচ্ছেন না। তখন বলা হচ্ছে যে তিনি তো দলের এমপি নন, তিনি কেন এদের জন্য বা এত কিছু করতে হবে। অর্থাৎ তারা আর কোনো সুযোগ পাচ্ছে না। এই লোকগুলো কিন্তু আর এই দলকে পছন্দ করবে না। কেন করবে না? কারণ আমরা সুশাসন চাই, এর মানে হচ্ছে যে সেই সুশাসনের ভোগ আমিও করতে পারবো, দেশ ভালো চলবে, কিন্তু আমি ভালো থাকবো না, এটা কোনো মানুষ আশা করে না। দেশ ভালো থাকবে, আমি ভালো থাকবো, এটাই সকল মানুষের প্রত্যাশা।
কিন্তু যদি জামাতের লোকেরা মনে করে, এমপিরা মনে করে যে না, আমার দলের লোকদেরকে কিছু দিতে পারবো না, আমার আত্মীয় স্বজনকে কিছু দিতে পারবো না, এবং সেটা দিলে মিডিয়া সমালোচনা করবে, এবং মিডিয়া যদি মনে করে যে বারবার এগুলো তুলে ধরে ধরে আত্মীয় স্বজনের কাছ থেকে, জনগণের কাছ থেকে, দলের লোকদের কাছ থেকে জামাতকে দূরে সরিয়ে দেবে, তাদের এই ষড়যন্ত্রে জামাতকে পা দেওয়া যাবে না। একদিকে মিডিয়া এগুলো হাইলাইট করছে, অন্যদিকে দেখেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে এতদিন পর্যন্ত কোনো নিয়োগ হয়নি। ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় থাকলে তারা বাণিজ্য করতে পারবে না, তদবির বাণিজ্যটা করতে পারবে না। যেই সরকার চলে গেল, বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়া শুরু হলো, এবং সেই নিয়োগে আমরা দেখলাম জিয়া পরিষদের সাংস্কৃতিক সম্পাদক, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদকের স্ত্রী, যিনি ফার্স্ট ইয়ারে অকৃতকার্য হয়েছিলেন, পরে ইমপ্রুভ পরীক্ষা দিয়ে পাশ করেছেন, সেই রকম একজনকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এটা নিয়ে কিন্তু মিডিয়া কোনো কথা বলছে না। কেন বলছে না? কারণ এই মিডিয়াগুলো এখন বিএনপির হয়ে ফ্যাসিবাদ তৈরির চেষ্টা চালাচ্ছে। তাদের একটাই কাজ, জামাতের কোথায় কি আছে সেগুলোকে খুঁজে খুঁজে বের করা। যখন পাচ্ছে না, তখন জামাতের সমালোচনা করার মতো নয়, সেটাকেও নেতিবাচকভাবে উপস্থাপন করছে। আরেকটা প্রমাণ দেই, ঢাকা উত্তরের মেয়র প্রার্থী সেলিম উদ্দিন এবার একটা অভিনব প্রচারণার আইডিয়া করেছেন। সেটি হচ্ছে মাদক দিবস উপলক্ষে সিগারেটের প্যাকেট তুলে দিয়েছেন জনগণের হাতে, যুবকদের হাতে। এরকম একটি প্রচারণা মিডিয়া করেছে। আসলে সিগারেটের প্যাকেটে কি আছে সেটি আর তারা উল্লেখ করেনি। সেই সিগারেটের প্যাকেটে লেখা আছে ভেবে দেখো, তাতে কোনো সিগারেট ছিল না। কিন্তু যেহেতু মাদক সেবীদের বা মানুষের কাছে সেইটার একটা আকর্ষণ আছে, সেই আকর্ষণটা দিয়েই, সেই প্যাকেটটা দিয়েই তারা সেখানে একটা মেসেজ দিয়ে দিয়েছে যে ভেবে দেখো যে তোমার এই ধূমপান তোমার জন্য, মাদক তোমার জন্য কি কি ক্ষতি করে, এবং সেই ক্ষতিকর জিনিসগুলো তুলে ধরে তাদেরকে মোটিভেশন করছে যে ভেবে দেখো তোমরা এই ক্ষতিকর পথে যাবে কিনা, নাকি তোমরা সুস্থতার পথে আসবে। কিন্তু সেটাকে মিডিয়া প্রচার করলো, সিগারেট বিতরণ করছে জামাত। এই যে মিডিয়ার মিথ্যাচার, এই মিথ্যাচারের বিরুদ্ধে আপনাদেরকে সোচ্চার থাকতে হবে। এই সোচ্চার থাকার জন্য প্রতিনিয়ত যে মিডিয়াকে জবাব দিতে হবে বিষয়টা এমন নয়, বরং মিডিয়াকে ইগনোর করতে হবে। হাসনাত আব্দুল্লাহ মিডিয়াকে, বসুন্ধরা মিডিয়াকে একেবারে তলানিতে ফেলে দিয়েছে। ঠিক সেই কাজটা জামাতকেও করতে হবে। মিডিয়াকে থোড়াই কেয়ার করতে হবে। মিডিয়াকে যত বেশি আপনি মাথায় তুলবেন, তত বেশি তারা আপনার মাথায় তুলে নাচবে। সেদিন আমরা দেখলাম এক সাংবাদিক, অপরাধটা সাংবাদিকের, সেই বলছে যে এত বক্তব্য দেওয়ার শোনার টাইম নেই, প্রধান বক্তাকে দেন, আমরা বাইক নিয়ে চলে যাই। তখন সে তার গায়ে হাত তোলা হয়েছে, সেই আবার তর্কাতর্কি করছে। সেই দেখলাম তর্কাতর্কি করছে, সেই ভিডিও ফুটেজ আমরা পরে দেখেছি। তর্কাতর্কের এক পর্যায়ে তাকে সাংবাদিক নয়, তাকে আওয়ামী লীগের গুপ্তচর হিসেবে ট্রিট করে মারধর করা হয়েছে। সেই মারধরের জন্য আবার জামাতের 4 জনকে বহিষ্কারও করা হয়েছে। এইটা কিন্তু মিডিয়াকে বড় ধরনের একটি প্রশ্রয় দেওয়া। এই প্রশ্রয়ের ফলে মিডিয়া আরো বেশি উৎসাহী হয়ে জামাতের বিরুদ্ধে লেগেছে। এমনকি জামাতপন্থী মিডিয়া এবং জামাতপন্থী সাংবাদিকরাও এখন জামাতকে শুলে চড়াইতে পছন্দ করে। পান থেকে চুন খসলে জামাতকে নিয়ে প্রশ্ন করে, তারা মিডিয়া করবে যেন জামাতের বাপমা হয়ে গেছে। তো জামাত যদি মনে করে যে না, মিডিয়ার কথা মতো তাদেরকে চলতে হবে, তাদের পরিকল্পনা করতে হবে, তাদের সমালোচনার উপর নির্ভর করে, ভরসা করে, ভর করে তাদের কর্মসূচি দিতে হবে, তাদেরকে এরকম আমিরের পক্ষ থেকে চিঠি দিতে হবে, তাহলে এটা বড় ভুল হবে। জামাতকে তার নিজস্ব ওয়েতে চলতে হবে, এবং এই ধরনের চিঠি দিয়ে জামাতের এমপিদেরকে বা তাদের আত্মীয় স্বজন থেকে তাদেরকে দূরে সরিয়ে ফেলা, দলীয় লোকদের থেকে যখনই মিডিয়া প্রশ্ন করবে যে আপনার আত্মীয়কে কেন দিলেন, সে উপযুক্ত বলে দিয়েছি, সে বাংলাদেশের নাগরিক হিসেবে দিয়েছি। হ্যাঁ, এটা অবশ্যই উচিত হবে না যে অধিকাংশই তার আত্মীয় স্বজন হবে, এবং সেরকম রিপোর্ট কোথাও নেই। 10,000 মানুষ কিংবা 1,000 মানুষের মধ্যে নিজের একজন আত্মীয় থাকা, এটা অবাঞ্ছিত কিছু না, অযাচিত কিছু নয়, এটা অস্বাভাবিকও কিছু নয়। কিংবা দলের একজন লোক থাকা, এটাও অযাচিত কিছু নয়। যেখানে আপনাকে ভোট দিয়েছে আপনার লোকেরা, সেখানে তো আপনার লোকই বেশি থাকবে, আপনার দলের সমর্থকই বেশি থাকবে। যাকে দেয়া হচ্ছে সে উপযুক্ত কিনা সেটা বিচার করবেন। যদি উপযুক্ত বিচার হয়, তাহলে মিডিয়ার এই ধরনের অপপ্রচারের বিরুদ্ধে দাঁতনামা জবাব দিবেন। মিডিয়ার ফাঁদে এখন কোনোভাবে
পা দেওয়া যাবে না। আরেকটি কথা, সেটি হচ্ছে এখন যেহেতু জুলাই মাস, এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য এই জুলাই মাসটাকেই সর্বশেষ সময় হিসেবে গণ্য করতে হবে। এর চেয়ে বেশি সময় কোনোভাবে দেওয়া যাবে না। ইতিমধ্যে জুলাই সেই স্মৃতিগুলো মানুষের ফেসবুকের নিউজ ফিডগুলোতে এগুলো ভাসতেছে, এগুলো দেখে আমাদের কিন্তু কলিজা জ্বলতেছে, আমাদের সহ্য হচ্ছে না। কারণ যে যত রাজনীতি করুক না কেন, দিন শেষে আমরা বুঝতে পারছি যে মানুষটা যে মা তার সন্তানকে হারিয়েছে সে আর কিচ্ছু ফেরত পাবে না। পুরো পৃথিবী পেলেও তার সে সন্তানকে সে ফেরত পাবে না। এবং সে যাদের জন্য এই জীবনটা দিয়েছে তারাও ভালো নেই। জুলাই সনদ বাস্তবায়ন না হলে এই বাংলাদেশের মানুষের কোনো প্রাপ্তি নেই। এই জুলাই সনদ নিয়ে, জুলাইকে নিয়ে এখন আওয়ামী দোসররা নানান ধরনের অসভ্য ফটোকার্ড প্রচার করছে। মেহের আফরোজ শাওন একজন তার মধ্যে অন্যতম। এই যে সুযোগটা দিচ্ছে এবং বিএনপি এটাকে টেকনিক্যালি এটাকে আরো একটু সুযোগ করে দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে। একদিকে তারা দাবি করছে তারা জুলাই আন্দোলনে ছিল, আবার তারাই জুলাই আন্দোলনকে বিকৃত করার কাজ করছে। জুলাই আন্দোলনে যারা অংশ নিয়েছিল তাদের চরিত্র হনন করছে। তারা হোটেলে ছিল, এই ছিল, প্রমাণ ছাড়া নানান ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছে। জুলাই মুভমেন্ট আন্দোলনে যারা জড়িত ছিল তাদের চরিত্র ধ্বংস করার জন্য, মানুষের কাছে জুলাই আন্দোলনের চেতনা ধ্বংস করে দেওয়ার জন্য। যে ঐক্যবদ্ধ চেতনা, যে 16 জুলাইতে মানুষ আবু সাঈদের বুক পেতে দেওয়া দেখে রাস্তায় নেমে এসেছিল নিজের জীবন বিসর্জন দেওয়ার জন্য, নিজের রক্ত দিয়ে দেশকে বাঁচানোর জন্য, সেই অনুভূতি ধ্বংস করে দেওয়ার এক নৃশংস খেলায় মেতে উঠেছে বিএনপি, ছাত্রদল, যুবদল এবং মিডিয়া। আর এগুলো সব কিছুর পেছনে রয়েছে আওয়ামী দোসরদের টাকার খেলা। অতএব যারা জুলাই আন্দোলনের পক্ষে ছিল সেই পক্ষের শক্তিকে এই মুহূর্তে, তারা যদি বিএনপি হয় বিএনপি, তারা যদি বামপন্থী হয় বামপন্থী, তারা যদি এনসিপি হয় এনসিপি, তারা যদি জামাত হয় জামাত, যদি শিবির হয় শিবির, সকলকে মিলে ঐক্যবদ্ধ হয়ে আবার সেই জুলাইয়ের ঐক্যকে ফিরিয়ে এনে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়নের জন্য এই জুলাই মাসকেই শেষ সময় হিসেবে গণ্য করতে হবে। এবং সরকার পতন না হোক, অন্তত যে জুলাই সনদের বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার, যার কারণে জুলাই সনদের প্রতারণা করা হয়েছে, সে সালাউদ্দিনকে যে কোনো মূল্যে পদত্যাগে বাধ্য করতে হবে। জুলাই সনদ বিরোধী শক্তিকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় মানুষ দেখতে চায় না, এবং সেই মুভমেন্টটা এই জুলাইয়ের মধ্যে শুরু করে, জুলাইয়ের মধ্যে এটাকে কমপ্লিট করে বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে হবে। এই দাবি আমাদের বিরোধী দলের কাছে, জুলাই যোদ্ধাদের কাছে এবং জুলাইপন্থী, জুলাই আন্দোলনে অংশ নেওয়া সকল শক্তির কাছে। দলমত নির্বিশেষে আবার একটি ঐক্য তৈরি হোক এবং জুলাই সনদ বাস্তবায়ন হোক, এটাই আমাদের প্রত্যাশা।